আসসালামু আলাইকুম। ভারতে চলমান বিমান মহড়া থেকে নিজেদের সরিয়ে আনল বাংলাদেশ। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা ইয়েমেনের। হামাস বলেছে, অভিযান বন্ধ না করলে সব জিম্মিদের কফিনে ফেরত পাঠানো হবে ইসরায়েলে। ইসরায়েলের ৩০টি অস্ত্র লাইসেন্স বাতিল করল ব্রিটেন। রাশিয়া থেকে আবার গ্যাস আমদানি বাড়িয়েছে ইউরোপ। বিডিফিউজ এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতে চলমান একটি আন্তর্জাতিক বিমান মহড়া থেকে প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমানের মহড়ায় অংশ নেবার কথা থাকলেও বাংলাদেশ তাতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের যোধপুরে ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে তরঙ্গ শক্তি নামক একটি আন্তর্জাতিক বিমান মহড়া। এতে অংশ নিচ্ছে ১৮টি দেশের ৬৭টি যুদ্ধ বিমান। বাংলাদেশও ছিল এই মহড়ায় অংশ নেওয়ার একটি দেশ। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, শেষ মুহূর্তে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে মহড়ায় অংশ না নেবার কথা। মহড়ায় বাংলাদেশ তাদের C-130 যুদ্ধ বিমান পাঠানোর কথা থাকলেও তা না পাঠানোর ঘোষণা দেয়। বাংলাদেশের স্থলে শ্রীলঙ্কা পাঠিয়েছে তাদের একটি C-130 নামক সামরিক পরিবহন বিমান। তবে বাংলাদেশের যুদ্ধ বিমান অংশ না নিলেও বিমান বাহিনীর কিছু কর্মকর্তা উপস্থিত থাকবেন মহড়ায়। তরঙ্গ শক্তি নামক চলমান এই বিমান মহড়া ভারতের মাটিতে অনুষ্ঠিত এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমান মহড়া। এই মহড়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, গ্রিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক দেশ। তবে এই মহড়ার শুরুতে বাংলাদেশের ফাইটার জেট অংশ নিয়েছে কিনা তা নিশ্চিত করে জানায়নি ভারতের গণমাধ্যম। ভারতসহ বিভিন্ন দেশের কাছে থাকে রেফালে ফাইটার জেট, F-16 ফাইটার জেট, F-18 সুপার হর্নেট সহ আরও বিভিন্ন শক্তিশালী ফাইটার জেট অংশ নিয়েছে দ্বিতীয় পর্বের মহড়ার শুরুতে। মহড়ায় অংশ নেয় বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানরা। যোধপুরে ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যেই মহড়া শুরু হয়েছে সেটি মহড়ার দ্বিতীয় পর্ব, যার নাম তরঙ্গ শক্তি। এই মহড়ার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় তামিলনাড়ুতে ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত। এতে অংশ নেয় জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, স্পেন সহ আরও অনেক দেশের ফাইটার জেট। বাংলাদেশে ৫ আগস্ট অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে চলমান মহড়ার দ্বিতীয় পর্ব থেকে নিজেদের সরিয়ে এনেছে বলে মনে করেন বিশ্লেষকরা। হামাস বলেছে, ইসরায়েল যদি গাজা ও পশ্চিম তীরে অভিযান অব্যাহত রাখে তাহলে বাকি ইসরায়েলি জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে ইসরায়েলে। যেসব হামাস যোদ্ধা বর্তমানে জিম্মিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েল আর্মি তাদের কাছে আসার পর তাদের করণীয় নিয়ে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস সোমবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রকাশ করে এই বিবৃতি। শনিবার ইসরায়েল গাজার রাফার একটি টানেল থেকে উদ্ধার করে ৬ ইসরায়েলি জিম্মির দেহ। তাদেরকে উদ্ধারের ৪৮ ঘণ্টা আগে হত্যা করা হয়েছে। নেতানিয়াহু অভিযোগ করেছেন, তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছে হামাস। এই ঘটনার পর সোমবার এই ধরনের বিবৃতি প্রকাশ করল কাসাম ব্রিগেডস। কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পরিবর্তে শান্তির পরিবর্তে বল প্রয়োগের নীতিকে বেছে নিয়েছে জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে, কিন্তু নেতানিয়াহুর এই নীতি পুরোপুরি ব্যর্থ হবে। এর মাধ্যমে নেতানিয়াহু জিম্মিদের কফিন ছাড়া আর কিছুই পাবে না। ইসরায়েলকে কফিন উপহার দিতে হবে তাকে। এ বিষয়ে আমরা বলে দিয়েছি যারা জিম্মিদের পাহারা দিচ্ছে তাদের। কাসাম ব্রিগেডস মুখপাত্র আবু ওবায়দা বলেন, এখন ইসরায়েলকে ঠিক করতে হবে তারা কি জিম্মিদের জীবিত ফেরত পেতে চান না মৃত। হামাস বলেছে, ইতোমধ্যে যেসব জিম্মিদের লাশ তারা ফেরত নিয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী নেতানিয়াহু। হামাসের নেতা ইজ্জাত আল রিশক বলেছেন, সর্বশেষ ৬ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে ইসরায়েলের বিমান হামলায়। কাসাম ব্রিগেডসের এই বিবৃতির পর নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভে আবার ফেটে পড়ে বিক্ষোভকারীরা। জিম্মিদের উদ্ধারে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে রোববার ইসরায়েলে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ। ইসরায়েলের বিভিন্ন শ্রমিক সংস্থার ডাক দিয়েছে দেশব্যাপী ধর্মঘটের। সোমবার হামাসের এই বিবৃতির পর আরও তীব্র আকার ধারণ করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন। আন্দোলনকারীরা বলেছে,
সর্বশেষ ৬ জিম্মিকে জীবিত ফেরত আনা যেত যদি নেতানিয়াহু আগেই একটি যুদ্ধবিরতি চুক্তি করত, কিন্তু নেতানিয়াহু ইসরায়েলিদের জীবনের বিপরীতে তার রাজনৈতিক উচ্চাভিলাষকে বেশি প্রাধান্য দিচ্ছে। ৬ জিম্মির দাফন ঘিরে সোমবার শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় ইসরায়েলে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, সর্বশেষ ৬ জিম্মির কফিন আর রোববার স্মরণকালের বিক্ষোভের পর বেশ বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। তার সামনে আর বেশি পথ খোলা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে নেতানিয়াহু কোনো ভালো পদক্ষেপ নিচ্ছেন না। বাইডেন বলেছেন, তিনি চলতি সপ্তাহের শেষে যুদ্ধবিরতির একটি চূড়ান্ত প্রস্তাব পেশ করবেন। ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে আরোপ করেছে সীমিত অস্ত্র নিষেধাজ্ঞা। সোমবার ব্রিটেন সরকার বলেছে, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সোমবার এই তথ্য জানান দেশটির পার্লামেন্টে। ডেভিড ল্যামি বলেন, ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করত গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এসব অস্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। তবে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন এবং সহযোগিতা করে যাব। ব্রিটেনের এই সিদ্ধান্তে তীব্র হতাশা প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ব্রিটেনের এই পদক্ষেপ খুশি করবে হামাস এবং ইরানকে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর হাসান বারানি আল জাজিরাকে বলেছেন, ব্রিটেনের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা এর মাধ্যমে প্রথমবারের মতো স্বীকার করল যে ইসরায়েল গাজায় অন্যায়ভাবে তাদের অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েল যুদ্ধের কোনো নিয়ম নীতি মানছে না। ব্রিটেন এখনও ইসরায়েলের কাছে বিক্রি করছে F-35 ফাইটার জেটের খুচরা পার্টস। গত ১৯ জুলাই ইসরায়েল তথাকথিত নিরাপদ জোন মাওয়াসি এলাকায় F-35 ফাইটার জেট থেকে নিক্ষেপ করেছে ৩,০০০ পাউন্ড ওজনের বোমা। ইসরায়েল মূলত তাদের প্রয়োজনীয় প্রায় সকল অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। ব্রিটেন থেকে আমদানি করে ১%-ও কম অস্ত্র। তবে গাজা যুদ্ধের পর ব্রিটেন থেকে বেড়েছে ইসরায়েলের অস্ত্র আমদানির পরিমাণ। গাজা ও পশ্চিম তীরে নির্বিচারে চলছে ইসরায়েল আর্মির হত্যাযজ্ঞ। সোমবারও তারা গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ঠান্ডা মাথায় হত্যা করেছে অনেক ফিলিস্তিনি। পশ্চিম তীর থেকে সোমবার ৫৮ বছর বয়সী আয়মান আবেদ নামে একজনকে গ্রেফতারের ১ ঘণ্টার মাথায় তার লাশ পরিবারের কাছে ফেরত দিয়েছে ইসরায়েল আর্মি। ডাক্তার ও পরিবারের সদস্যরা জানিয়েছে, ইসরায়েল আর্মির নির্যাতনে মৃত্যু হয়েছে আয়মান আবেদের। তার শরীরে রয়েছে অনেক আঘাতের চিহ্ন। গ্রেফতারের আগে সে সম্পূর্ণ সুস্থ ছিল। এদিকে সোমবার লোহিত সাগরে পানামা পতাকাবাহী একটি জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। আক্রান্ত জাহাজটির নাম ব্লু লেগুনা 1। হুথি আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, মিসাইল ফোর্স, নেভাল ফোর্স এবং ড্রোন ইউনিট মিলে যৌথভাবে হামলা চালানো হয়েছে জাহাজটিতে। হুথি আর্মির পক্ষ থেকে সোমবার নতুন হুঁশিয়ারি বার্তায় বলা হয়েছে, ইসরায়েল সম্পৃক্ত যে কোনো জাহাজকে তারা আক্রমণ করবে তাদের নিশানায় আসা মাত্র। ইউরোপে বেড়েছে রাশিয়ার গ্যাস রপ্তানি। এমনকি যুক্তরাষ্ট্রকে আবার ছাড়িয়ে গেছে রাশিয়া ইউরোপে গ্যাস রপ্তানির ক্ষেত্রে। চলতি বছর এপ্রিল, মে, জুন এই ৩ মাসে রাশিয়া ইউরোপে গ্যাস রপ্তানি করেছে ১২.৭ বিলিয়ন কিউবিক মিটার। একই সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে ১২.৩ বিলিয়ন কিউবিক মিটার। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া ছিল ইউরোপে শীর্ষ তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। ইউরোপ তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের ৪০% এবং জ্বালানি তেলের 1/3 আমদানি করত রাশিয়া থেকে। জার্মানি সহ বিভিন্ন দেশ তাদের জ্বালানি তেল ও গ্যাসের 60% বেশি আমদানি করত রাশিয়া থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর জার্মানি সহ অনেক দেশ রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই অবস্থায় ইউরোপে গ্যাস রপ্তানিতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। অপরদিকে বর্তমানে ইউরোপে গ্যাস রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। এপ্রিল, মে, জুন এই ৩ মাসে নরওয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস রপ্তানি করেছে ২৪ বিলিয়ন কিউবিক মিটার। নরওয়ের পর যুক্তরাষ্ট্র পরিণত হয় ইউরোপে দ্বিতীয় প্রধান গ্যাস রপ্তানিকারক দেশে ইউক্রেন যুদ্ধ শুরুর পর। অনেকে অভিযোগ করেছেন, রাশিয়া থেকে গ্যাস রপ্তানি করে ইউরোপ এখনও রাশিয়াকে সহায়তা করে চলছে ইউক্রেনের বিরুদ্ধে। নরবার্ট রটেজেন নামক একজন পশ্চিমা কূটনীতিক ওয়েল্ট পত্রিকাকে জানান,
রাশিয়া থেকে গ্যাস আমদানি ইউরোপের সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।